যে বিভিন্ন টেলিভিশনে পত্রিকাতে তোমার দুর্নীতি আকাম কুকামের অনেক কথা আসলো, এর প্রেক্ষাপটে দুদক তোমাকে টানা হেঁচড়া করে নেয়? জি স্যার, দুদক তো আমাকে টানা হেঁচড়া করেছিল। আমার বিপক্ষে একটি মামলাও ছিল, যে মামলা করেছিল দুদক আমার কাছে। তোমার কি কোনো নোটিশ দিছিল? আমাকে নোটিশ দিয়েছিল ওখানে উপপরিচালক আলী আকবর সাহেব, উনি আমাকে নোটিশ দিয়েছিল এবং এই নোটিশের জন্য আমার আয় বহির্ভূত সম্পদ রয়েছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে ওরা তদন্তের জন্য তারা আমাকে নোটিশ দিয়েছিল। পরবর্তীতে আমি তাদের দুদক কার্যালয়ে তারা আমার সাক্ষাৎকার নিয়েছিল এবং পরবর্তীতে তারা আমার নামে একটি মামলা দায়ের করে, যেটা আমি মিডিয়ায় এটিএন বাংলা চ্যানেলের স্ক্রলে আমি দেখে নিশ্চিত হওয়ার পরে তাকে যখন আমি ফোন করি, আমার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক আলী আকবর, তিনি আমাকে জানান যে হ্যাঁ, আপনার বিরুদ্ধে এরকম একটি মামলা দায়ের করা হয়েছে। অতঃপর আমি স্যার এই বিষয়ে আমি তাকে বললাম যে আপনার এই মামলার পরবর্তী করণীয়। উনি বলল যে হ্যাঁ, এটা আপনার তদন্ত চলবে। কিন্তু আমি স্যারের কাছে খুব ভালো সাড়া পাচ্ছিলাম না বা আমার বিষয়ে সহযোগিতা মনে হচ্ছিল না, বিধায় আমি আবু বকর সিদ্দিক সাহেব, উনার নাম্বারটা আমি সংগ্রহ করি সমীর উদ্দিন নামক একজনের মাধ্যমে। তো ওনার সাথে কথা বলে উনি আমাকে তার বাসায়, বাড্ডায়, তার বাসায় দেখা করার জন্য বলে। কোথায়? বাড্ডায়। নিজের বাসা? নিজের বাসা স্যার, নিজের বাসা। তো বাড্ডায় আমি নিজের বাসায়, তার নিজের বাসায় যাওয়ার পরে কার সাথে গেছে? সেখানে তার একজন পরিচিত ছিল, যে আমার এলাকায়, আমার যে এরিয়ায় আব্দুল সালাম সাহেব, উনি আমার এলাকায় থাকতো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তার সাথেই আমি তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমার এই সমস্ত অভিযোগ সে জানতো এবং আমার কাছে আবার শোনার পরে তিনি আমাকে জানালেন যে এটা উত্তরণের উপায় হলো একটাই আছে, সেটা হলো আইও চেঞ্জ করতে হবে, ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করতে হবে। তো উনি এই জন্য আমার কাছে 30 লক্ষ টাকা দাবি করলেন, যে 30 লক্ষ টাকা দিলেই শুধুমাত্র এই আইও চেঞ্জ করে এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। এটা আইও যে সে রিমান্ড করে নেই না, এটা আবু বকর সিদ্দিক সাহেব। উনি ছিল উপপরিচালক, দুদকেরই কর্মকর্তা। তুমি তার কাছে গেছো? আমি গেছি যে উনি আমার এই বিষয়টা সমাধান করে দিতে পারবে আমার বিপক্ষে। আমার সে সমাধান করবে কেমন? সে এই আমি জেনেছি স্যার আরও, যে আমার অফিসে ইতিপূর্বে আমাদের আবুল ফজল নামক একজন আছে, উনি দুদকের এরকম সমস্যায় পড়েছিল, উনিও এই আবু বকর সিদ্দিক সাহেবের মাধ্যমে নিষ্কৃতি পেয়েছিল। এই রেফারেন্সেই আমি সেটা তার কাছে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে উনি কি করলো? উনি আমার কাছে যখন 30 লক্ষ টাকা দাবি করলো, তখন আমি এটা কিভাবে টাকাটা দেবো, আমি বার্গারিং করার পরে উনি যখন রাজি হলেন না একেবারেই, পরবর্তীতে অতি কষ্টে আমি টাকা ম্যানেজ করার পরে তাকে যখন আমি জানালাম, তখন কিভাবে জানেন? তাকে স্যার আমি, সে ফোনে কথা বলতো না, আমি যখন তাকে বলতাম যে স্যার এরকম, আমি ফোন করতাম, উনি বলতো যে বাসায় চলে আসেন এতটার সময়, শুধু আমাকে টাইম সেটিংটা দিয়ে দিত যে বাসায় চলে আসেন এত 9টা বা 10টায়। মোবাইলে, সরাসরি মোবাইলে কথা হতো। উনি শুধু এই দুটা কথাই উনি আমাকে বলে নিয়েছে, যে মোবাইলের ফোনে কোনো ধরনের কথা বলা যাবে না, শুধুমাত্র যে কখন আসতে হবে, কোথায় আসতে হবে, এইটুকু বিষয় ছাড়া আর কোনো কথা হবে না। উনি আমাকে জানালেন যে বাসার সময় 10টার সময়, রাত 10টার সময় চলে আসেন। আমি যখন ওখানে গেলাম, যাওয়ার পরে উনি আগেই চেক করে নিতেন যে আমার কাছে কোনো মোবাইল ফোন টোন আছে কিনা, সেগুলি পাশে রাখার পরে উনি কথা শুরু করতেন এবং উনি আমার কাছে বললেন যে তাহলে আপনি এই টাকাটা ডলারে কনভার্ট করে, উনি একটা কাগজে দিয়ে দিলেন যে অমুক একটা ইয়াতে এজেন্টের কাছে যাওয়ার জন্য। তো ওই এজেন্টের কাছে যাওয়ার পরে একটা মতিঝিলে গিয়েছিলাম, স্পষ্ট মনে আছে, মতিঝিলে গিয়েছিলাম। $30 করে, তখন 30 লক্ষ টাকা ডলার কনভার্ট করে জাস্ট এরকম একটা ছোট একটা বান্ডেল হলো। বান্ডেল করার কারণ, 30 লক্ষ টাকা যদি একটা ব্যাগের মধ্যে হয়, তাহলে ব্যাগ ভর্তি একটা টাকা হয়ে যায়, কিন্তু এটা ডলারে কনভার্ট করলে সেটা সংখ্যাটা অনেক অল্প হয় এবং এটা পকেটে রাখলেও বোঝা যায় না যে আসলে 30 লক্ষ টাকা এটার সাথে আছে। মূলত এই কারণেই উনি টাকাটার সংখ্যা, উনি আমাকে বলেও দিতেন যে যখন এই টাকাটা যখন ডলারে কনভার্ট করতেন তখন এতটুকু হয়ে যাবে, উনি একদম হাতে আমাদের বলে দিতেন আমাকে। তো সেভাবে করে আমাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমি যখন ডলারে কনভার্ট করলাম, করার পরে ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলল যে সরাসরি চলে আসেন দুদকে, নিচে আমি বলে দিচ্ছি রিসেপশনে, আপনি আমার নাম বলার পরেই আপনাকে ওখান থেকে নিয়ে আসবে। তো আমি তার রুমে গেলাম, রুমে যেয়ে তাকে তিনি কথা বলে আমি তার হাতে সেই খামটা আমি দিলাম। তো উনি আমাকে দেখালেন যে হ্যাঁ, আইও চেঞ্জের যে কাজটা সেটা ফাইল অনুমোদন হয়ে গেছে, এখন আপনাকে চিঠি দিয়ে এই আইও চেঞ্জের কাজটা করে দেওয়া হবে, চিঠিটাতে। তো পরবর্তীতে চিঠি যখন ইস্যু হয়,
এর পরবর্তীতে যে নতুন গোলাম মাওলা, তিনি বিভিন্ন সময়ে আমাকে তথ্য হলো কি গোলাম মাওলা তখন সে সহকারী পরিচালক ছিল, পরবর্তীতে সে প্রমোশন পেয়ে উপপরিচালক পদে পদোন্নতি নেয় ইয়ে করে। তো সে গোলাম মাওলা সাহেব আমার কাছে বিভিন্ন সময় তথ্য চেয়ে আমার কাছে ডাকতো, এবং এই তথ্য সিদ্ধেশ্বরী তার বাসার কাছে, আমি তাকে সেখানে সিদ্ধেশ্বরীতে গিয়ে তার বাসার কাছাকাছি যে ফোন দিলে পরে সে নিচে নেমে আসতো, এবং নেমে আসে আমাকে সাথে নিয়ে একটি চায়ের দোকানে চা খাওয়ার পরে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় বিভিন্ন কাগজপত্রও নিয়ে নিত, এবং ওনার যে দাবিকৃত বিভিন্ন সময় উনি আমার কাছে টাকা নিয়েছে 5 লক্ষ, 10 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ, এইভাবে আমি টাকাটা সেভাবে তার কাছে দিয়েছি ইয়া করে। স্যার পরবর্তীতে সে আমার নামে একদম সুন্দর করে রিপোর্ট দিয়েছে যে তার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি কাগজপত্র দিয়ে। এটা সেই রিপোর্টটা যখন সাবমিট হয় সেদিনও সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। নেওয়ার পরে এটা গোলাম মাওলা নিয়েছে। আর এটা ছাড়াও উনি গোলাম মাওলা সবসময় যে আমাকে কথা বলতো যে আপনি এই সমস্ত কিছুর জন্যই আবু বকর সিদ্দিক সাহেবের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং উনি আমার সাথে দেখা করার আগেও আবু বকর সিদ্দিক সাহেবের সাথে আগে কথা বলে নিতেন, প্রত্যেকটা বিষয়ে আবু বকর সিদ্দিক সাহেবের নলেজে থাকতো। যাওয়ার আগে আমাকে আলী আকবর সাহেবই আমাকে বলে দিত যে আপনি এত টাকা ওনাকে দিবেন, এত টাকা আপনি এখানে, আবু বকর বলে দিত যে এত টাকা ওখানে দিবেন, এত টাকা আপনি এখানে দিবেন, এরকম বিষয়টা। তো সেক্ষেত্রে দেওয়া হতো। আবার কোনো কোনো ক্ষেত্রে আবু বকর সিদ্দিক সাহেব ফোন দিয়ে সাথে সাথে ডেকে নিতেন গোলাম মাওলাকে তার সেই বাসার নিচে, সেখানে আসার পরে সেখানেও কাগজপত্র দেওয়া হতো, এবং টাকা পয়সাও উনি বলতো যে হ্যাঁ ওখানে রেখে যান, টাকা সেভাবে নিত বিভিন্নভাবে টাকাগুলি।